নেটওয়ার্ক থিওরেম। এই নেটওয়ার্ক থিওরেমে কোন কোন টপিকের উপর আমাদের গুরুত্ব দিতে হবে? সিলেবাসে রয়েছে আইডিয়াল কনস্ট্যান্ট ভোল্টেজ অ্যান্ড কনস্ট্যান্ট কারেন্ট সোর্সেস। কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স আর কনস্ট্যান্ট কারেন্ট সোর্স, সেটার আইডিয়ালাইজেশন দরকার। অর্থাৎ টু বি প্র্যাকটিক্যাল, যে ভোল্টেজ সোর্স আর কারেন্ট সোর্স বলে কিছু হয় না, কিন্তু আন্ডার সার্টেন কন্ডিশনস কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স এবং কনস্ট্যান্ট কারেন্ট সোর্স কনস্ট্রাক্ট করা যেতেই পারে। তো সেক্ষেত্রে আমরা কখন একটা এনার্জি সোর্স থেকে কিভাবে কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স আর কনস্ট্যান্ট কারেন্ট সোর্স হিসাবে তাকে ব্যবহার করা যাবে, সেটা এখানে পড়তে হবে। এরপরে থেভেনিন থিওরেম এবং নর্টন থিওরেম, যেগুলো কোনো একটা লিনিয়ার সার্কিটকে সিম্পলিফিকেশন করতে খুব কাজে লাগে। আমরা থেভেনিন থিওরেমের প্রচুর অ্যাপ্লিকেশন দেখব এরপরে, এবং এটা কোনো নেটওয়ার্ককে অনেক সহজে এবং ক্যালকুলেশন অনেক সোজা করে দেয়, সিম্পলিফাই করে দেয়। সেই জন্য থেভেনিন থিওরেম এবং তার সঙ্গে সঙ্গে নর্টন থিওরেম, এই দুটোই আমাদের জেনে ফেলতে হবে। এরপরে সুপারপজিশন থিওরেম, রেসিপ্রোসিটি থিওরেম, অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। একটা সোর্স কোনো লোডের মধ্যে ম্যাক্সিমাম পাওয়ার কখন ডেলিভারি করতে পারবে, কি কন্ডিশনে ডেলিভারি করতে পারবে, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দ্য এক্সটার্নাল রেজিস্ট্যান্স অ্যান্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স। মেনলি এই জিনিসটাই করা হবে, যে এক্সটার্নাল রেজিস্ট্যান্সের সঙ্গে ইন্টারনাল রেজিস্ট্যান্সের কি সম্পর্ক হলে এক্সটার্নাল রেজিস্ট্যান্স বা যেটাকে লোড বলা হয়, লোড রেজিস্ট্যান্সের মধ্যে এনার্জি সোর্স ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভারি করতে পারবে। পাওয়ারের ব্যাপারটা এখানে ইলেকট্রিক্যাল পাওয়ার বোঝানো হচ্ছে, মানে I²R, এইটা ম্যাক্সিমাম হবে, সেটার কন্ডিশন আমাদের বার করতে হবে। সেই থিওরেমটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম বলে পরিচিত। প্রথমে কনস্ট্যান্ট কারেন্ট সোর্স এবং কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স আমরা পড়ে নেব। তার কারণ হচ্ছে থেভেনিন এবং নর্টন থিওরেমে আমাদের এই ভোল্টেজ সোর্স আর কারেন্ট সোর্সের অ্যাপ্লিকেশন থাকবে। তাহলে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কনস্ট্যান্ট ভোল্টেজ অ্যান্ড কারেন্ট সোর্স, ভোল্টেজ অ্যান্ড কারেন্ট সোর্সেস। একটা সিম্পল সার্কিট আঁকছি, যে ডায়াগ্রাম থেকে আমরা আইডিয়াল ভোল্টেজ আর কারেন্ট সোর্সের রিয়ালাইজেশনটা এক্সপ্লেন করতে পারবো। এখানে ব্যাটারি নেওয়া হলো। ব্যাটারি তোমরা জানো, কোনো একটা সার্কিট দিয়ে সে কারেন্ট ড্র করাতে পারবে যদি ক্লোজ সার্কিট থাকে। আর যে কোনো ব্যাটারি একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাহলে সেই ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালু আমরা স্মল আরআই নিই, স্মল আরআই ইন্টারনাল রেজিস্ট্যান্স। আর ব্যাটারির যে ভোল্টেজটা সেটা হচ্ছে ই, বা ব্যাটারি ইএমএফ ই। এর সঙ্গে এই ব্যাটারিটাকে কানেক্ট করা হলো লোড রেজিস্ট্যান্সের সঙ্গে, যেটার ভ্যালু হচ্ছে আরএল। তাহলে এখানে দুটো রেজিস্ট্যান্স আছে, একটা ব্যাটারির মধ্যেই রয়েছে, সেটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স আরআই,
আর এক্সটার্নালি কানেক্ট করা হয়েছে এই দুটো পয়েন্টে, রাইট সাইডে কানেক্ট করা হয়েছে, সেটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স। কারেন্ট ফ্লো হবে এই ডাইরেকশনে, যেহেতু ব্যাটারি এইদিকে পজিটিভ এবং এইদিকে নেগেটিভ বলে এখানে দেখানো হচ্ছে, সেই জন্য কারেন্ট এইদিকে ফ্লো হবে। এই কারেন্টের যে ভ্যালুটা সেটা আমরা আই বললাম, ক্যাপিটাল আই বললাম। তাহলে এখানে একটা ডিসি কারেন্ট আই ফ্লো হবে, যেটার ভ্যালু হচ্ছে আই ইকুয়াল টু ভোল্টেজ ইন দ্য সার্কিট, অর্থাৎ ইএমএফ যেটা ই, আর টোটাল রেজিস্ট্যান্স যেহেতু এটা সিরিজে রয়েছে আরআই আর এল, সেই জন্য এখানে আমরা খুব সহজেই অ্যাড করে দেব। তাহলে টোটাল রেজিস্ট্যান্স আরআই প্লাস আর এল, আর কারেন্ট হলো ই বাই আরআই প্লাস আর এল। এইটা সার্কিটে কারেন্টটা যাচ্ছে। এবার যদি এই আরএল এর অ্যাক্রসে ভোল্টেজটাকে ডিটারমাইন কেউ করতে চাও, তাহলে আমাদের সেটাকে আমরা ভিএল বলছি, মানে লোডের অ্যাক্রসে যে ভোল্টেজটা ড্রপ হচ্ছে সেটাকে ভিএল বলছি। তাহলে ভিএল মাস্ট বি ইকুয়াল টু দ্য ভোল্টেজ ড্রপ অ্যাক্রস আরএল, হুইচ ইজ ইকুয়াল টু আই মাল্টিপ্লাইড বাই আরএল। এটা হচ্ছে ওহমস ল। যে কারেন্টটা পাস করলো আরএল এর মধ্যে দিয়ে, সেই কারেন্টটা মাল্টিপ্লাইড বাই আরএল। এবার এই আই এর ভ্যালুটা আমরা আগের লাইন থেকে লিখে দেব। আফটার পুটিং দ্য ভ্যালু অফ আই, we have E multiplied by RL by RI plus RL. এটা ভোল্টেজ ড্রপ অ্যাক্রস RL। এইবার দেখতে হবে এই ভোল্টেজটা কোন কন্ডিশনে কনস্ট্যান্ট থাকতে পারে, কোন কন্ডিশনে এই ভোল্টেজটা ভিএল ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকতে পারে। আমরা ধরে নিচ্ছি RL is greater than RI, অর্থাৎ ইন্টারনাল রেজিস্ট্যান্সের থেকে লোড রেজিস্ট্যান্স যখন অনেক বড়, তখন এই কন্ডিশন ধরা যায়। তাহলে এক্সটার্নাল লোড যেটা কানেক্ট করা আছে সেটাকে আমরা অনেক বড় বলে ধরে নিলাম কম্পেয়ার টু দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স। এবার ভিএল এর অবস্থা কি হবে দেখো। ভিএল এর এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, আরএল দিয়ে উপরে এবং নিচে নিউমারেটর ডিনোমিনেটর আমি ডিভাইড করে দিলাম, তাহলে কি পাওয়া যাবে? ই বাই আরআই বাই আরএল প্লাস 1, আরএল দিয়ে ডিভাইড করে দিলাম নিউমারেটর ডিনোমিনেটরকে। এই কন্ডিশনটা যদি এখানে অ্যাপ্লাই করো, দেখো একটা ছোট রেজিস্ট্যান্সকে তুমি বড় রেজিস্ট্যান্স দিয়ে ডিভাইড করেছো, এবং যেটা দিয়ে ডিভাইড করেছো আরএল সেটা অনেক বড়, সুতরাং এই আরআই বাই আরএল ইট মাস্ট বি টেন্স টু 0। তাহলে আমরা যে কন্ডিশন ধরে নিয়েছি সেই কন্ডিশন অনুযায়ী আরআই বাই আরএল মাস্ট বি টেন্স টু ইকুয়াল টু 0, টেন্স টু আর ইকুয়াল টু 0 ধরে নিতে পারো। তাহলে আমরা যদি ডিনোমিনেটরে একটা পার্ট 0 করে দিতে পারি, পড়ে থাকলো শুধুমাত্র ই বাই 1 মানে ই। এবার খেয়াল করো, আমি কিন্তু এখানে ভিএল বার করছিলাম, অর্থাৎ ভোল্টেজ অ্যাক্রস দ্য লোড রেজিস্ট্যান্স, সেটা কনস্ট্যান্ট একটা ইএমএফ এর সঙ্গে সমান হয়ে গেল। অর্থাৎ তুমি এইটাকে মেনটেন করে, বা যে কেউ যদি এইটাকে মেনটেন করে এই আরএল রেজিস্ট্যান্সটা ভ্যারি করে, এটা হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সের একটা সাইন, যদি আরএলটাকে ভ্যারি করে তাহলেও ভিএলটা কনস্ট্যান্ট থাকবে। অর্থাৎ
VL is constant irrespective of RL if the condition RL greater than RI is hold. এই কন্ডিশন হোল্ড করে যদি তুমি RLটাকে পরিবর্তন করো তাহলে সাধারণত কি হওয়া উচিত? নর্মাল যে কোনো একটা সার্কিটে লোড যদি পরিবর্তন করা হয়, লোড রেজিস্ট্যান্স যদি পরিবর্তন করা হয়, তাহলে তার অ্যাক্রসে ভোল্টেজ পরিবর্তন হয়, এটা স্বাভাবিক। কিন্তু এখানে দেখা যাচ্ছে যদি RL গ্রেটার দেন RI হয়, তাহলে RL এর অ্যাক্রসে যে ভোল্টেজটা রয়েছে সেটা RL এর ফাংশনই নয়। কিন্তু প্রথমে আমরা দেখেছিলাম VL ইজ এ ফাংশন অফ RL, পরবর্তীকালে দেখতে পাচ্ছি VL ইজ কনস্ট্যান্ট টু EMF E অফ দ্য ব্যাটারি, এবং সেটা RL এর উপর ডিপেন্ড করে না যদি RL গ্রেটার দেন RI হয়। তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্সের থেকে এক্সটার্নাল রেজিস্ট্যান্স যদি অনেক বড় হয়, তাহলে এই সোর্সটাকে অর্থাৎ আমরা বলতে চাইছি এই যে পার্টটুকুকে আমরা কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স হিসাবে এটাকে কনসিডার করতে পারবো। তাহলে কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স হতে গেলে অবশ্যই RL গ্রেটার দেন RI হতে হবে। এই হচ্ছে কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স। এবার আমরা কারেন্ট সোর্স ডিফাইন করব। আমরা ভোল্টেজ সোর্সের পরে কারেন্ট সোর্স কিরকম ভাবে কনসিডার করা যায় সেটা ভাবনা চিন্তা করব। ওই একই সার্কিটে অ্যাপ্লিকেশন করা যাবে, শুধুমাত্র RL এর থ্রু দিয়ে কনস্ট্যান্ট কারেন্ট ফ্লো হতে হবে। তাহলে এনার্জি সোর্সটা এমনই হবে যে RL ভ্যারি করলেও RL এর মধ্যে দিয়ে যে কারেন্টটা সেটা কনস্ট্যান্ট হতে হবে। এটা হচ্ছে কনস্ট্যান্ট কারেন্ট সোর্সের ক্রাইটেরিয়া। লোড রেজিস্ট্যান্স তুমি ভ্যারি করে যাবে, তাও কনস্ট্যান্ট কারেন্ট ফ্লো হবে। এই ধরনের সোর্সকে বলা হবে কনস্ট্যান্ট কারেন্ট সোর্স, বা কারেন্ট সোর্স সংক্ষেপে বলা হয়। তাহলে আমাদের এখানে কন্ডিশনটা হচ্ছে IL, এটা বার করব, এবং এটা কোন কন্ডিশনে কনস্ট্যান্ট সেটা দেখে নিতে হবে। IL ইকুয়াল টু আমরা অলরেডি বার করেছি, যেটা ধরো এখানে I দেওয়া হয়েছে সেটাই অ্যাকচুয়ালি IL, কারণ লোডের মধ্যে দিয়ে কিন্তু IL ই ফ্লো হচ্ছে। তাহলে I যা IL ও তাই। এই কারেন্ট সোর্সের থেকে কারেন্ট সোর্সের জন্য আমরা এইটা বার করার দরকার, অলরেডি আমরা বার করে ফেলেছি E বাই RI প্লাস RL, যেখানে ইটাকে কনস্ট্যান্ট ধরে নেওয়া হচ্ছে, RI প্লাস RL। এখানে একটা কন্ডিশন ধরা হয়েছিল কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে, যে ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে RLটা অনেক বড় হয়। এটা ঠিক উল্টো কন্ডিশন ধরবো, RIটাকে অনেক বড় ধরবো। RI is greater than, মানে internal resistance of the battery is greater than any connected load resistance. তাহলে যদি এই কন্ডিশন হয়, তুমি এখান থেকে এটাকে নেগলেক্ট করতে পারো, কারণ এটা অনেক ছোট। যেহেতু অনেক ছোট, সুতরাং আমরা এটাকে অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু E বাই RI লিখে নিতে পারি। দেখো এখানে যে কারেন্ট পাওয়া গেল, সেই কারেন্টটা RL এর উপর ডিপেন্ড করে না। অর্থাৎ RL যদি ভ্যারি করো, তাহলে এই কারেন্টটা ভ্যারি করবে না। তাহলে এটা আমি কনস্ট্যান্ট বলতে পারি উইথ রেসপেক্ট টু RL। তুমি RL ভ্যারি করো, কোনো অসুবিধা নেই। কিন্তু RL ভ্যারি করলেও এমনভাবে ভ্যারি করা যাবে না যে এই কন্ডিশনটা স্যাটিসফাই হবে না। অবশ্যই RLটা ভ্যারি করা যাবে, কিন্তু আন্ডার দিস কন্ডিশন। এই কন্ডিশন যদি হোল্ড করে, তাহলে আমরা ওই সোর্সটাকে কনস্ট্যান্ট কারেন্ট সোর্স বলতে পারবো। এবার একটা এক্সাম্পল দিই তোমাদের।
ধরে নাও যে আড়াইটা অ্যাপ্রক্সিমেটলি 5 ওহম, আর আরএল যেটা সেটা হয়তোবা মোটামুটি 0.1 0.1 নয়, আর একটু কমিয়ে দিচ্ছি এখানে, 0.001 ওহম। এবার তুমি বললে যে এই আরএলটা একটু কম অথবা বেশি করে নিই, ইনক্রিজ অথবা ডিক্রিজ করে নিই। হতে পারে আরএল এরকম, আরএলটা পরিবর্তন করে তুমি এরকম করলে 0.002 করলে, অথবা আরএলটাকে একটু ডিক্রিজ করে তুমি 0.00005 করে দিলে, এত ওহম করে দিলে, তাহলে দেখো আরএল এখানে কিন্তু পরিবর্তন করছে, কিন্তু কোনো জায়গায় আরএলটা আরআইয়ের কম্পারেবল হয়নি, অর্থাৎ সে অনেকটাই ছোট রয়েছে, যে কন্ডিশনটা কারেন্ট সোর্সের জন্য প্রযোজ্য। তাহলে এইরকম ভাবে আরএল ভ্যারি করলে, ওই রেঞ্জে ভ্যারি করলে, ইনক্রিজ অথবা ডিক্রিজ করলে, তুমি এখানে বুঝতে পারছো যে কারেন্ট থ্রু দ্য লোড রেজিস্ট্যান্স ইজ কনস্ট্যান্ট, সবসময় কনস্ট্যান্টই থাকবে। আবার ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে আমরা কেমনভাবে এই এক্সাম্পলটা দিতে পারি? ধরো ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে হলো এরকম যে আরএলটা 5 কিলো ওহম, কিলো ওহম মানে 10⁻³ অর্থাৎ 5000 ওহম, আর আড়াইটা 5 ওহম। এবার তুমি এই আড়াইটাকে ভ্যারি করছো, সরি আড়াই নয়, আরএলটাকে তুমি ভ্যারি করছো। তুমি আরএলটাকে ভ্যারি করে এখানে বললে যে 4 কিলো ওহম, অথবা এটাকে বললে এটা 3 কিলো ওহম। তাহলে 3, 4, 5 যাই হোক না কেন, এই যে রেজিস্ট্যান্সগুলো আমি এখানে দিচ্ছি বা পরিবর্তন করছি, সেগুলো সবই আড়াইয়ের থেকে অনেক অনেক বড়, যে কন্ডিশনটা কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্সের জন্য দরকার। এবার আরএলটাকে যদি পরিবর্তন করতে করতে তুমি একদম 3, 4, 5 এই রেঞ্জে নিয়ে চলে আসো, তখন কিন্তু এই সোর্সটা আর কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স হিসাবে কাজ করতে পারবে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে অলটুগেদার আমরা বলতে পারি যে কনস্ট্যান্ট কারেন্ট সোর্স মানে যে সোর্সটি লোড রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড না করে কনস্ট্যান্ট কারেন্ট সাপ্লাই করে যাবে, তাকে আমরা কনস্ট্যান্ট কারেন্ট সোর্স বলবো। আর কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স হচ্ছে আরএল এর উপর ডিপেন্ড না করে বা লোড রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড না করে লোডের অ্যাক্রসে যে সোর্সটি কনস্ট্যান্ট ভোল্টেজ রেখে দিতে পারে বা সাপ্লাই করে যেতে পারে, তাকে, সেই সোর্সটাকে আমরা কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স বলবো। এরপরে চলে আসছি থেভেনিন থিওরেমে। আমরা এখন থেভেনিন থিওরেম বলব। থেভেনিন থিওরেম জানার আগে তোমাদের যা যা কোয়ারি আছে এই কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স আর কারেন্ট সোর্স সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করে নাও, যদি কনফিউশন থাকে। ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্সকে থেভেনিন এবং নর্টন থিওরেমে ইউজ করা হবে, সেই জন্য আমরা কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্সকে একটু বুঝে নিলাম। থেভেনিন থিওরেমে কি বলা হচ্ছে? বলা হচ্ছে in a circuit containing linear ohmic resistances and energy sources, current flowing through load resistance is the same as supplied by a single generator
of open circuit voltage VG and internal resistance RG. এবার ওই ভিজিটা আর আরজিটা বার করার যে কায়দাটা সেটা আমাদের শিখতে হবে, কিন্তু আমরা একটা সহজ সার্কিটের সাহায্যে এই থেভেনিন থিওরেমটা বোঝার চেষ্টা করি। আমি এক্সাম্পল দিয়ে শুরু করছি অ্যাকচুয়ালি থেভেনিন থিওরেমটা কি বলতে চাই। নিয়ে নিচ্ছি একটা ভোল্টেজ সোর্স, অর্থাৎ ব্যাটারি ধরতে পারো, সেটার ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকবে, ইন্টারনাল রেজিস্ট্যান্স আর আই, দুটো রেজিস্ট্যান্সকে এখানে ব্যবহার করা হচ্ছে, টোটাল তিনটে রেজিস্ট্যান্স, ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে, সরি চারটে রেজিস্ট্যান্স, ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে চারটে রেজিস্ট্যান্স হচ্ছে R1, R2, R3। আর আরেকটা রেজিস্ট্যান্স এখানে সার্কিটে লোড রেজিস্ট্যান্স হিসাবে দেখা যাবে, যেটা বাইরে থেকে কানেক্ট করতে হবে, RL। একটা মোটামুটি সিম্পল সার্কিট নিয়ে নিলাম এখানটায়। ভোল্টেজ, ব্যাটারির ভোল্টেজটা হচ্ছে ভিবি। এবার লোড রেজিস্ট্যান্স কানেক্ট করবে কি করবে না সেটা ডিপেন্ড করবে তোমার উপরে। ধরে নাও আমরা যখন মোবাইল চার্জারটা ফ্ল্যাগে গুঁজি, ফ্ল্যাগে ইলেকট্রিক্যালি কানেক্ট করি এবং সুইচ দিই, তখন ওই মোবাইলের যে চার্জারটা সেটা লোড হয়ে যায়, সেটার করসপন্ডিং একটা ইম্পিডেন্স থাকতে পারে বা রেজিস্ট্যান্স থাকতে পারে, সেটার মধ্যে দিয়ে যায়। আবার যদি ফ্যানের সুইচটা অন করি, তাহলে ফ্যানের মধ্যে দিয়ে ইলেকট্রিক্যাল কারেন্ট যায় এবং একটা লোড রেজিস্ট্যান্স ইনক্লুড হয়ে যায়। তাহলে লোড কানেক্ট করা মানে আমি অ্যাকচুয়ালি সুইচ অন করেছি, এরকমভাবে ইকুইভ্যালেন্টলি হাউস হোল্ডের যে অ্যাপ্লিকেশনস বা অ্যাপ্লায়েন্সগুলো আছে সেগুলোর সম্বন্ধে তুমি অ্যানালজি ধরে দিতে পারো। আবার মোবাইল চার্জারের ক্ষেত্রেও একই রকম, ফ্ল্যাগটা থাকে এরকম, তুমি যখন ইচ্ছা এটাকে কানেক্ট করে নাও অথবা ডিসকানেক্ট করে নাও। তাহলে লোড দেবে কি দেবে না, কানেক্ট করবে কি করবে না, সেটা তোমার উপর ডিপেন্ড করছে। আর আগে থেকে তোমার হাউস হোল্ডের কানেকশনটা যেটা করতে হবে সেটা হচ্ছে এইটা, এটা তোমার হাউস হোল্ডের জন্য ধরো কানেকশন আগে থেকে করে রাখছো এইটুকু, এইটুকু ধরো তোমার ফ্ল্যাগের এই অবস্থাটা। ফ্ল্যাগে যে কানেকশনটা দুটো থাকে সেই দুটো কানেকশন হচ্ছে এই দুটো টার্মিনাল, তার সঙ্গে ইকুইভ্যালেন্ট। এরকম ভাবে এটাকে সিম্পলি ভাবা যায়। এবারে আমরা এই সার্কিটটাকে থেভেনিন থিওরেমের সাহায্যে সিম্পলিফাই করব। কেন সিম্পলিফাই দরকার, সিম্পলিফিকেশনের দরকার? কারণ এখানে দেখতে পাচ্ছ একটা ব্যাটারি থাকলেও এখানে মোট 4খানা রেজিস্ট্যান্স আছে RL কে বাদ রেখে। সুতরাং এই 4টে রেজিস্ট্যান্সের জন্য আলটিমেটলি RL এর অ্যাক্রসে কতটুকু ভোল্টেজ অ্যাপ্লাই হচ্ছে সেটা বার করা একটু কষ্টসাধ্য ব্যাপার বা লেবোরিয়াস জব। এই জবটাকে থেভেনিন থিওরেম সিম্পলিফাই করবে বা সহজ করে দেবে এবং RL এর মধ্যে দিয়ে কত কারেন্ট বা ভোল্টেজ সেটা বার করতে
থেভেনিন থিওরেমের সাহায্যে খুব সুবিধা হবে। তাহলে আমাদের এই সার্কিটের লোড অংশটি বাদ দিয়ে লেফট হ্যান্ড সাইডে যে অংশটা আমি অন্তত এখানে মার্ক করলাম, সেটাকে থেভেনিন থিওরেমের সাহায্যে কিভাবে সিম্পলিফাই করব সেটা এখন দেখো। এই গোটা সার্কিটটা একটা ভোল্টেজ সোর্সের মানে তোমরা জানো, একটা ভোল্টেজ সোর্স ভিজি এবং তার সঙ্গে সিরিজে থাকা একটা রেজিস্ট্যান্স আরজি। যদি কমপ্লেক্স কোনো ইম্পিডেন্স থাকে তাহলে আমাকে জেড জি নিতে হবে, বা ইম্পিডেন্সের ফর্মুলা এখানে চলে আসবে। আমি কোনো ইম্পিডেন্স এখানে নিতে চাইনি, সব থেকে সিম্পল সার্কিট রেজিস্ট্যান্স এবং ব্যাটারি সোর্স দিয়ে কাজ করছি বা বোঝানোর চেষ্টা করছি। তাহলে যেটা বলছিলাম যে এই অংশটার ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা দেখানোর চেষ্টা করছি লেফট হ্যান্ড সাইডে। সেটার ইকুইভ্যালেন্ট কি? একটা ভোল্টেজ সোর্স ভিজি থাকবে এবং একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আরজি থাকবে। তাহলেই ইকুইভ্যালেন্ট সার্কিটটা থেভেনিন থিওরেমের সাহায্যে তৈরি করা যাবে, প্রোভাইডেড এই ভিজি আর আরজি তোমার মন মতো নিলে হবে না। থেভেনিন থিওরেম অ্যাকচুয়ালি স্টেটমেন্টে বলে দিয়েছে কিভাবে ভিজি আর আরজিটাকে বার করতে হবে, আর আর এল যেটা তুমি পরে কানেক্ট করবে সেটা তো থাকবেই। এবার ইকুইভ্যালেন্ট সার্কিট মানে কি? ইকুইভ্যালেন্ট সার্কিট মানে এই রাইট হ্যান্ড সাইডের সার্কিটটা, যেটা আমি ইয়েলো কালার দিয়ে মার্ক করে দিলাম, আর এইখানটায় যে ইয়েলো কালার দিয়ে মার্ক করা হয়েছে সার্কিটটা, এই দুটো সার্কিটই সেম কারেন্ট আরএল এর মধ্যে দিয়ে ফ্লো করাবে। এবং এই দুটো সার্কিটই শুধু সেম কারেন্ট নয়, আরএল এর একটা সেম ভোল্টেজ তৈরি করে দেবে। তাহলেই আমি রাইট সাইডের সার্কিটের সঙ্গে লেফট সাইডের সার্কিটটা অন্তত ইকুইভ্যালেন্ট ধরতে পারবো, আদারওয়াইজ এটাকে ইকুইভ্যালেন্ট ধরা যাবে না। এবার আসি যে কিভাবে তুমি ভিজি আর আরজি বার করবে অ্যাকর্ডিং টু থেভেনিনস থিওরেম। থেভেনিন বলছেন যে আরজিটা যখন তুমি বার করছো তখন সমস্ত ভোল্টেজ সোর্স বা এনার্জি সোর্স এগুলোকে রিপ্লেস করতে হবে বাই শর্ট সার্কিট, কিন্তু যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে সেটা সার্কিটে ইনক্লুড করতে হবে। এবং লোড যেখানে তুমি কানেক্ট করবে, অর্থাৎ দুটো পয়েন্ট এ আর বি ছিল, সেই দুটো পয়েন্টের মাঝে উইদাউট লোড, মানে লোডটাকে খুলে দেওয়ার পরে যে সার্কিটটা তৈরি হবে তাকে ওপেন সার্কিট বলে। ওপেন সার্কিটে তোমাকে রেজিস্ট্যান্সটাকে মেজার করতে হবে, এবং রেজিস্ট্যান্স মেজার করার সময় এ বিতে রেজিস্ট্যান্স মেজার করার সময় এই লেফটে যে লেফট সাইডে যে সমস্ত ভোল্টেজ সোর্সগুলো আছে সেগুলোকে শর্ট সার্কিট করে দিতে হবে। অর্থাৎ এই ভোল্টেজ সোর্সটাকে শর্ট সার্কিট করে তবে তুমি আরজি মেজার করতে পারবে। যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, এখানে দেখা যাচ্ছে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স, তাহলে সেটাকে ইনক্লুড করতে হবে। এইটা হচ্ছে আরজি। আর ভিজিটা কি? ভিজি ইজ দা ওপেন সার্কিট ভোল্টেজ অ্যাক্রস এবি। অর্থাৎ আরএল যেখানে তুমি আটকাবে, আরএল না আটকে বা কানেক্ট করে, আরএলটাকে ডিসকানেক্ট করে এ বি এর মধ্যে যে ভোল্টেজটা পাওয়া যায় তাকে বলা হয় ওপেন সার্কিট ভোল্টেজ। এই এ বি এর মধ্যে যে ওপেন সার্কিট ভোল্টেজটা পাওয়া যাবে সেটাই হচ্ছে ভিজি। তাহলে দেখো আরজি বা ভিজি যাই হোক, এর মধ্যে কিন্তু আরএল এর ক্যালকুলেশন আসছে না। আরএলটাকে খুলে রেখেই আরজি বা ভিজি এই দুটোর ক্যালকুলেশন করতে হবে। ফার্স্টলি আমরা কিভাবে আরজিটা ক্যালকুলেশন করব সেটা দেখে নিই। আরজি ক্যালকুলেশন করার সময় যাবতীয় ভোল্টেজ সোর্সকে
কি করতে হবে, শর্ট সার্কিট করতে হবে, এটা খেয়াল রাখো। তাহলে আমরা উইদাউট ভিবি এই সার্কিটটাকে রিড্র করব। পুনরায় আবার এঁকে দিয়েছি, শুধুমাত্র কি করেছি, আরএল তো খুলে দিতেই হবে ওপেন সার্কিটের জন্য টার্মিনাল থেকে। ভিবিটাকে শর্ট সার্কিট করে দিয়েছি, মানে এটাকে এখান থেকে কানেক্ট করে দিয়েছি। শর্ট সার্কিট মানে কানেক্ট করে দেওয়া দুই পাশটা, এবং তার ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে ইনক্লুড করেছি, কারণ ইন্টারনাল রেজিস্ট্যান্স ইনক্লুড করতে হবে, থিওরেমে বলা আছে। এই অবস্থায় এ বি এই টার্মিনাল দুটোর মধ্যে যে রেজিস্ট্যান্স হবে সেই রেজিস্ট্যান্স আরজি। তাহলে এই রেজিস্ট্যান্সটা আমাদের মেজার করতে হবে, যে আরজি ইজ দ্য রেজিস্ট্যান্স বিটুইন দ্য টার্মিনাল এ অ্যান্ড বি। কি করে মেজার করব, তোমরা যেরকম ভাবে সার্কিটে বেশ কয়েকটা রেজিস্ট্যান্স থাকলে তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করো উইথ দ্য হেল্প অফ প্যারালাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অর সিরিজ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এইভাবেই করতে হবে। এখানে আর ওয়ান এবং আর আই এই দুটো সিরিজে রয়েছে, এবং এই দুটোর সঙ্গে R3 প্যারালালে রয়েছে, নিশ্চয় তোমরা দেখে বুঝতে পারছো। এবং সবটার সঙ্গে এই যে R3 প্যারালাল রয়েছে, তারপরে দেখো R2টা কি আছে, তার সঙ্গে সিরিজে আছে। তাহলে আমরা আর1 আর আরআই এই দুটো প্রথমে বুঝতে পারলাম যে আর1 আর আরআই এরা সিরিজে রয়েছে। তাহলে সিরিজে থাকলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি করে বার করে, আমরা অ্যাড করে দিলাম আর1 প্লাস আরআই। তার সঙ্গে প্যারালালে কে আছে, R3 রয়েছে প্যারালালে, সেই জন্য প্যারালাল টু R3 লিখে দিলাম। এবং এইটার সঙ্গে R2 এটা সিরিজে রয়েছে, সুতরাং R2কে সিরিজের যে ফর্মুলা অ্যাড করে দিলাম। এবার এটা প্যারালাল রেজিস্ট্যান্স লেখা আছে, প্যারালালের ইকুইভ্যালেন্ট সার্কিট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, আমরা জানি দুটো রেজিস্ট্যান্স যদি প্যারালাল থাকে তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয়, একটা নিউমারেটরে লিখবো, সেই নিউমারেটরে আমরা ডিভিশন করব আর নিচে অ্যাড করে দেবো। তাহলে আর1 প্লাস আরআই মাল্টিপ্লাইড বাই R3, এটা মাল্টিপ্লিকেশন করলাম, আর নিচে হবে ডিনোমিনেটরে আমরা দুটোকে অ্যাড করে দেবো R3, তার সঙ্গে R2 তো থাকছেই। এটা যদি করি আমরা পেয়ে যাব আরজি। এইভাবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আরজিটাকে বার করতে হবে উইদাউট এনি এনার্জি সোর্সেস। ইফ দেয়ার ইজ এনি এনার্জি সোর্সেস অর মোর দ্যান ওয়ান এনার্জি সোর্সেস, একটাও হতে পারে একাধিক হতে পারে, সবগুলোকে শর্ট সার্কিট করতে হবে। যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স থেকে থাকে তাহলে সেটাকে অবশ্যই ইনক্লুড করতে হবে। এইভাবে আমরা আরজিটাকে পেয়ে যাব। নেক্সট হচ্ছে ভিজি কিরকম ভাবে বার করতে হবে। ভিজি কি করে বার করব, ভিজিও তো ওপেন সার্কিট ভোল্টেজ, সুতরাং ভিজি বার করার সময় অবভিয়াসলি আরএল কে খুলে রাখতে হবে। কিন্তু ভিজিকে বার করার সময় যে ভোল্টেজটা আমরা আরজি বার করার সময় শর্ট সার্কিট করে দিয়েছিলাম সেটাকে আবার নিয়ে চলে আসবো, অর্থাৎ এই সার্কিটটা আমাকে আবার রাখতে হবে, শুধুমাত্র আরএলটাকে আমরা আঁকবো না। আরএলটাকে কেন আঁকবো না, কারণ ওপেন সার্কিট ভোল্টেজের কথা বলা আছে ভিজিতে, সেই জন্য। টার্মিনাল এবি এখানে খুলে রাখতে হবে, এটা ভিবি। আরেকবার দেখে নি, আরআই, আর1, আর2, আর3, আর1, আর2, আর3, আর এখানে রেজিস্ট্যান্স আরআই। এবি টার্মিনালের মধ্যে যে ভোল্টেজটা তৈরি হবে সেটাই হচ্ছে ভিজি, অথবা থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ। থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অলরেডি আমরা কিভাবে মেজার করে বা ম্যাথমেটিক্যালি কিভাবে ডিরাইভ করতে হবে সেটা
দেখেছি, এবার ভিজি বার করার পালা। খেয়াল করো একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে এখানে আরেকটা টার্মিনাল নিলাম, which may be called সিটি, সিআরডি আরেকটা টার্মিনাল নিলাম। এ বি যেহেতু ওপেন সার্কিট, সুতরাং এখান দিয়ে কোনো রকম কারেন্ট ড্র হবে না বা কারেন্ট যাবে না। R2 মধ্যে দিয়ে কোনোভাবেই কারেন্ট যাবে না, কারণ কারেন্ট গেলেও সেখানে আর রাস্তা খোলা নেই, অর্থাৎ ওপেন সার্কিট এবি। তে যদি তুমি লোড রেজিস্ট্যান্স কানেক্ট করো, তাহলেই একমাত্র R2 মধ্যে দিয়ে কারেন্ট যেতে পারবে। আদারওয়াইজ যদি RL কে খুলে দাও, তাহলে R2 মধ্যে দিয়ে কারেন্ট যাবে না। এই জন্য কারেন্ট যদি না যায়, যদি R2 মধ্যে দিয়ে কারেন্ট 0 হয়, তাহলে ভোল্টেজ অ্যাক্রস R2 অ্যাকর্ডিং টু ওহমস ল কত হবে? V ইকুয়াল টু কারেন্ট হচ্ছে 0 মাল্টিপ্লাইড বাই রেজিস্ট্যান্স R2 ইকুয়াল টু 0। তাহলে R2 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কিচ্ছু নেই, যেহেতু কারেন্ট নেই এখানে। তাহলে কারেন্ট না থাকলে ভোল্টেজ ড্রপেরও ব্যাপার নেই অ্যাকর্ডিং টু ওহমস ল। সেই জন্য আমরা এখানে যেটা পাবো, ভিসিডি, অর্থাৎ সিডি এর সি আর ডি এর মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স, সেটা এ আর বি এর মধ্যে ভোল্টেজ ডিফারেন্সের সঙ্গে সমান হবে, এবং আলটিমেটলি সেটা থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজকে বার করতে সুবিধা দেবে। তাহলে সি আর ডি এর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স বার করলেই ভিজি বার হয়ে যাচ্ছে, এটা পরিষ্কার। যেহেতু R2 এর অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপ নেই, যা ড্রপ সি আর ডি তে হয়েছে সেটাই এ আর বি তে দেখা যাবে। এবং সি আর ডি এর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স মানে R3 অ্যাক্রসে যে কারেন্টটা গেল, সেটা যদি আই কারেন্ট হয়, তাহলে এই আই মাল্টিপ্লাইড বাই R3 করলেই আমরা ভিসিডি বার করতে পারবো। তাহলে আই মাল্টিপ্লাইড বাই R3 করতে হবে। এবং এই আইটা কি করে বার করব, কারেন্টটা কি করে বার করব? কারেন্টটা বার করব সার্কিটে যে ভোল্টেজটা রয়েছে ভিবি, আর নিচে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, টোটাল রেজিস্ট্যান্স দেখো, এই কারেন্টটা প্রথমে আর আই এর মধ্যে দিয়ে গেল, তারপরে R1 এর মধ্যে দিয়ে গেল, এবং লাস্টলি R3 এর মধ্যে দিয়ে গেল। তাহলে তিনটে রেজিস্ট্যান্স এখানে রয়েছে, এবং তিনটে রেজিস্ট্যান্সই সিরিজের আছে। তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত হলো? আর আই প্লাস R1 প্লাস R3। এটা হচ্ছে কারেন্ট থ্রু R3। এবার এটাকে তো R3 দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে, এটাকে R3 দিয়ে মাল্টিপ্লিকেশন করো, বার হয়ে গেল ভিজি। তাহলে এইভাবে ভিজি আমাকে বার করে নিতে হবে, যেটাকে বলা হয় থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ। তাহলে যে কোনো সার্কিটের ক্ষেত্রে আমরা ভিজি আর আরজি যদি বার করতে পারি, অবশ্যই সেটা লিনিয়ার সার্কিট হওয়া উচিত বা দরকার। লিনিয়ার সার্কিটের ক্ষেত্রে আমরা যদি ভিজি আর আরজি বার করতে পারি, সার্কিটটা খুবই সুবিধার হয়ে যাবে। এবং এই যে উপরের জটিল সার্কিটটা, এই যে কমপ্লেক্স সার্কিটটা, এটা খুব সহজেই এরকমভাবে এক্সপ্রেস করা যাবে। এটা আফটার সিম্পলিফিকেশন বাই থেভেনিন থিওরেম আমরা এই সহজ সার্কিটে চলে আসতে পারবো, এবং যেটার সাহায্যে আরএল এর মধ্যে দিয়ে কারেন্ট বার করাটা খুব ইজি হয়ে যাবে। এবার তোমাদের কোশ্চেন থাকলে বলো। তোমাদের কনফিউশন থাকলে বলো। আমরা থেভেনিন থিওরেমে
চলে এসেছি। থেভেনিন থিওরেম কি করে সিম্পলিফাই করলো সেটা দেখলাম, এবং সেখানে থাকবে একটা ভোল্টেজ সোর্স ভিজি, তার সঙ্গে ইন্টারনাল রেজিস্ট্যান্স আরজি এবং আরএল, এক্সটার্নালি কানেক্টেড আরএল, টার্মিনাল এবি। এবার পড়ব নর্টনস থিওরেম। নর্টনস থিওরেম বলছে যে যে কোনো লিনিয়ার সার্কিটকে সিম্পলিফিকেশন করা যাবে উইথ দ্য হেল্প অফ এ কারেন্ট সোর্স অ্যান্ড a resistance connected in parallel with this current source, provided the current of the current source is the short circuit current across the load যেখানে কানেক্ট করতে হবে সেখানে শর্ট সার্কিট করার পরে যে কারেন্টটা পাওয়া যাবে সেটাই হচ্ছে নর্টনস থিওরেমের জন্য কারেন্ট সোর্সের কারেন্টটা। অর্থাৎ নর্টনস থিওরেমে তোমরা বুঝতেই পারছো, একটা কারেন্ট সোর্স এখানে থাকবে, তার সঙ্গে প্যারালালি কানেক্টেড একটা রেজিস্ট্যান্স থাকবে। সেই রেজিস্ট্যান্সটা থেভেনিন থিওরেমে যেরকম ভাবে তোমরা ক্যালকুলেশন করেছো একই রকম ভাবে ক্যালকুলেশন করবে। অর্থাৎ আরজি ইজ দ্য ওপেন সার্কিট রেজিস্ট্যান্স when load is disconnected and the voltage source are short circuited, then equivalent resistance is RG. এই আরজিটাকে কোথায় রাখতে হবে? নর্টনস থিওরেমে বলা হচ্ছে যে কারেন্ট সোর্সটা সাপ্লাই হচ্ছে, কারেন্ট সাপ্লাই করছে, সেই কারেন্ট সোর্সের সঙ্গে এটা প্যারালালে রাখতে হবে। আর টার্মিনাল এবি তার নিজস্ব জায়গায় থাকবে যেখানে লোড রেজিস্ট্যান্স আরএল কানেক্ট করতে হবে। তাহলে থেভেনিন থিওরেম করা হয়ে গেলে এই আইজিটা কিভাবে বার করতে হবে এটা দেখো। আইজি ইজ দ্য শর্ট সার্কিট কারেন্ট অ্যাক্রস দ্য টার্মিনাল এবি। অর্থাৎ তোমাকে এখানে শর্ট সার্কিট করে ফেলতে হবে, আরএল খুলে দিয়ে শর্ট সার্কিট করে ফেলতে হবে। এখান দিয়ে যে কারেন্টটা পাওয়া যাবে সেটাই হচ্ছে আইজি। এটা হচ্ছে আইজি। তাহলে আইজি বার করবে কি করে? আইজি বার করা খুব সুবিধা, কারণ থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ ভিজি বাই আরজি করলেই টোটাল রেজিস্ট্যান্স ভিজিকে যদি টোটাল রেজিস্ট্যান্স দিয়ে ডিভাইড করে দিই তাহলে আইজি বার হয়ে যাচ্ছে, যেটাকে আমরা শর্ট সার্কিট কারেন্ট বলছি। তাহলে শর্ট সার্কিট কারেন্ট মানে অ্যাকচুয়ালি আরএলটাকে খুলে দিয়ে এ আর বি টার্মিনালকে শর্ট সার্কিট করে দিতে হবে। মনে রাখো থেভেনিন থিওরেমে কিন্তু ওপেন সার্কিট ভোল্টেজের কথা বলা হচ্ছিল, যেখানে আরএলটাকে ডিসকানেক্ট করার পরে এ বি কে ওপেন সার্কিটই রাখা হয়েছিল। এখানে আরএল ডিসকানেক্ট করার পরে এ আর বি টার্মিনালকে শর্ট সার্কিট করা হয়েছে, এবং ওই শর্ট সার্কিট টার্মিনালের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটাই হচ্ছে কারেন্ট সোর্সের কারেন্ট আইজি। আর এখানে যে সিম্বলটা দেওয়া হয়েছে এটা কারেন্ট সোর্সের সিম্বল। কারেন্ট সোর্সের সিম্বল এরকম ভাবে যেদিকে কারেন্ট যাবে সেদিকে অ্যারো দেওয়া হয়, এবং এটা একটা সার্কেলের মধ্যে বা ওই অ্যারোটাকে এনসার্কেল করে দেওয়া হয়। এটা হচ্ছে কারেন্ট সোর্সের সিম্বল। ভোল্টেজ সোর্সের সিম্বল এইভাবে দেওয়া হয়। আর আরজিটা একই রকম, আগে যেটা ছিল সেই আরজিটাকেই এখানে আইজির সঙ্গে কারেন্ট সোর্সের সঙ্গে প্যারালালি প্লেস করতে হবে। তাহলেই এই কম্বিনেশনটা আইজি আর আরজির কম্বিনেশনটা
আরএল এর মধ্যে দিয়ে সেম কারেন্ট পাঠিয়ে দিতে পারবে যদি কানেক্ট করো, এবং সেম ভোল্টেজ আরএল এর অ্যাক্রসে তৈরি করতে পারবে। এটা হচ্ছে নর্টনস থিওরেম। আর একটা সহজ থিওরেম আমি এবার পড়াবো, সেটা হচ্ছে সুপারপজিশন থিওরেম। সুপারপজিশন থিওরেম সুপারপজিশন থিওরেম ব্যবহার করা হয় যখন সার্কিটে একাধিক সোর্স থাকে, সেটা কারেন্ট সোর্স হতে পারে বা ভোল্টেজ সোর্স হতে পারে। লিনিয়ার বাইল্যাটারাল যে সার্কিটগুলো, ধরে নাও আমি একটা সিম্পল সার্কিট এক্সাম্পলের মাধ্যমে সুপারপজিশন থিওরেমটা এক্সপ্লেন করব। ভোল্টেজ সোর্সই নিচ্ছি, ব্যাটারি নিচ্ছি, এখানে আরেকটা ব্যাটারি নিচ্ছি। সুপারপজিশন থিওরেম যখন একাধিক সোর্স থাকে তখন কাজে লাগানো হয়, সুতরাং একটা ব্যাটারি নয়, এখানে একাধিক ব্যাটারি এক্সাম্পলের জন্য কাজে লাগে। ব্যাটারি V1 আর ব্যাটারি হচ্ছে V2, এই দুটোর ভোল্টেজ R1, R2 এবং R3 তিনটে রেজিস্ট্যান্স সার্কিটে অ্যাপ্লাই করা আছে। ধরে নাও যে এটার মধ্যে দিয়ে কারেন্ট R1 এর মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে I। এই দুটো ব্যাটারি দুটো একসঙ্গে যে কারেন্টটা পাঠিয়েছে আলটিমেটলি I কারেন্ট R1 এর মধ্যে দিয়ে গেছে। যে কোনো একটা রেজিস্ট্যান্সকে টার্গেট করছি আমি, ধরে নিচ্ছি R1 এর মধ্যে দিয়ে I কারেন্ট গেছে। তাহলে সুপারপজিশন থিওরেম বলছে যে ইন্ডিভিজুয়ালি ব্যাটারিগুলো কতটা কারেন্ট পাঠাতে পারে সেইগুলো আগে দেখা হোক। অর্থাৎ শুধুমাত্র V1 কতটুকু কারেন্ট পাঠাবে এবং শুধুমাত্র V2 কতটুকু কারেন্ট পাঠাবে। এই কারেন্ট দুটো যদি R1 এর মধ্যে I1 এবং I2 হয় তাহলে তাদের যোগফল I এর সঙ্গে সমান হবে। তাহলে I1 এবং I2 এই দুটো কারেন্ট অ্যাকচুয়ালি কি, শুধুমাত্র V1 যে ভোল্টেজ সোর্সটা সেটা R1 এর মধ্যে দিয়ে যে কারেন্টটা পাঠালো সেটা I1, আর V2 ইন্ডিভিজুয়ালি যে কারেন্টটা R1 এর মধ্যে পাস করাতে পেরেছে সেটা হচ্ছে I2। এবার ইন্ডিভিজুয়াল কারেন্ট বলতে কি বোঝানো হচ্ছে এখানটায়? ইন্ডিভিজুয়াল কারেন্টটা কি? ইন্ডিভিজুয়াল কারেন্ট বলতে এখানে বোঝানো হচ্ছে যদি V1 এর জন্য যে কারেন্টটা পাওয়া যাবে সেই কারেন্টটা প্রডিউস করতে গেলে, I1 যে কারেন্টটা সেটা প্রডিউস করতে গেলে তোমাকে অবভিয়াসলি V2 কে শর্ট সার্কিট করে দিতে হবে। অর্থাৎ অন্য যে সোর্সটা আছে সেটার কন্ট্রিবিউশন তুমি নালিফাই করতে সেটাকে শর্ট সার্কিট করে দিলে। এখানে দেখো শর্ট সার্কিট করে ফেলা হয়েছে, আর সার্কিটে অন্য কোনো পরিবর্তন করা হয়নি, শুধুমাত্র সিঙ্গেল সোর্স বাদে যে সমস্ত সোর্সেসগুলো আছে, আপাতত এখানে V2কেই দেখা যাচ্ছে, V1 বাদে। যদি V3, V4 এগুলো থাকতো, অন্য কোনো ব্যাটারিগুলো থাকতো, সমস্তগুলোকে আমরা কি করতাম, শর্ট সার্কিট করে দিতাম। তাহলে শুধুমাত্র V1 এর কন্ট্রিবিউশন এখানে দেখা যেত। এবং এই যে সামটা নিতে হবে এটা ভেক্টর সাম নিতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে এটা ভেক্টর সাম, অর্থাৎ I1 আর I2 যে ম্যাগনিটিউড সেটার যোগফল নয়, এখানে ভেক্টর সাম নিতে হবে। যাই হোক, যে V1 এর কন্ট্রিবিউশন এখানে এই ধরনের সার্কিট আঁকার পরে যে V1 সেটা I1 কারেন্ট এখানে নিয়ে যেতে পারলো, আর V2 কে আমি শর্ট সার্কিট করে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর I2 কি, I2 হচ্ছে সেম থিং, V2 কে রাখবো এবং V1 কে শর্ট সার্কিট করে দেবো। এই অবস্থায় সার্কিটটা কেমন হবে দেখতে?
যদি V2 ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন দেখতে হয় তাহলে আমাকে অন্য যে সমস্ত সোর্সেসগুলো আছে, এখানে শুধুমাত্র V1ই আছে, সেটাকে শর্ট সার্কিট করতে হবে বা সেগুলোকে শর্ট সার্কিট করতে হবে। ধরে নাও R2 দিয়ে R1 দিয়ে যে কারেন্টটা গেল সেটা হচ্ছে এই দিকে I2। তাহলে উপরের কারেন্টটা দেখো, এই সরি লেফট সাইডের যে কারেন্টটা সেটা লেফট টু রাইট, এটা রাইট টু লেফট, এটা কিন্তু ঘুরে গেল। তো সেই জন্য এখানে ভেক্টর সাম নিতে বলা হচ্ছে। ভেক্টর সাম মানে এখানে অ্যাকচুয়ালি I1 মাইনাস I2 হবে, ডাইরেকশনের ব্যাপারটা এখানে ইনক্লুড করতে হবে। তাহলে ইন্ডিভিজুয়াল সোর্সগুলো সার্কিটে যে কন্ট্রিবিউশন দেয়, টোটাল কন্ট্রিবিউশন বার করতে হলে আমাদের ইন্ডিভিজুয়াল সোর্সের কন্ট্রিবিউশন অ্যাড করে দিলে বা সামনে নিলে, ভেক্টর সামনে নিলে টোটাল কতটা কারেন্ট ফ্লো হলো কোনো একটা রেজিস্ট্যান্সে, সেটা আমরা বুঝতে পারবো। তাহলে থিওরেমটা এরকম ভাবে বলা যায়, ইন এনি লিনিয়ার নেটওয়ার্ক কন্টেনিং বাইল্যাটারাল লিনিয়ার ইম্পিডেন্সেস or resistances and energy sources, the current flowing in any element বলতে রেজিস্ট্যান্সের কথা বলা হচ্ছে, in any element is the vector sum of the currents that are separately caused to flow in that element by each energy sources। প্রত্যেকটা এনার্জি সোর্স ইন্ডিভিজুয়াল যে কন্ট্রিবিউশন দেবে কারেন্টের, আমরা সমস্ত সোর্স যদি জুড়ে রাখা হয় তাহলে সেই ইন্ডিভিজুয়াল সোর্সের কারেন্টগুলোর ভেক্টর সাম নিলে সার্কিটে টোটাল কারেন্টটা পাওয়া যাবে। এবার কেউ যদি বলে যে R3-র মধ্যে দিয়ে কারেন্টটা কত হবে, তাহলে আমাদের একই রকমভাবে হিসাব করতে হবে যে এই অবস্থায় R3-র মধ্যে কারেন্ট কত এবং এই অবস্থায় R3-র মধ্যে কারেন্ট কত, এবং দুটো অ্যাড করে দেবো, করে দিলে আমরা টোটাল কারেন্ট R3 দিয়ে পেয়ে যাব। যদি বলা হয় যে 3টে ভোল্টেজ সোর্স যদি থাকে, তাহলে তোমাকে V1 V2 V3 3টে ভোল্টেজ যদি থাকে ভোল্টেজ সোর্স, সেক্ষেত্রে শুধুমাত্র V1 এর কন্ট্রিবিউশন আগে দেখতে হবে, তারপরে V2 এর কন্ট্রিবিউশন দেখতে হবে, অন্যগুলো শর্ট সার্কিটেড। আর তারপরে 3 নম্বর সার্কিটটা ডায়াগ্রাম এঁকে V1 V2 কে শর্ট সার্কিট করে V3 কন্ট্রিবিউশন দেখে 3 নম্বর কারেন্টটা বার করতে হবে। এরকম ভাবে আমরা যদি I1 I2 I3 এটার ভেক্টর সাম নিই, তাহলে টোটাল কারেন্ট যে কোনো এলিমেন্টের মধ্যে দিয়ে বার করা যাবে। এটা হচ্ছে সুপারপজিশন থিওরেম। এটা প্রুফ করা যেতে পারে, কিন্তু আমি সেই প্রুফের মধ্যে যাচ্ছি না। আর একটা খুব ইম্পর্টেন্ট থিওরেম আমরা পড়বো এখন, সেটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমে বলা হচ্ছে একটা সোর্স থাকবে এবং একটা লিনিয়ার সার্কিট থাকবে, সেই সোর্সের একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকতে পারে বা থাকবে, আর এক্সটার্নাল লোড এখানে কানেক্ট করতে হবে, লোড রেজিস্ট্যান্স। এই লোড রেজিস্ট্যান্সের মধ্যে ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভারি তখনই হবে যদি Ri ইকুয়াল টু RL হয়। Ri ইকুয়াল টু RL হলে তবে লোডের মধ্যে দিয়ে যে পাওয়ারটা ডিসিপেট হবে PL যেটাকে বলা হচ্ছে, সেটা ম্যাক্সিমাম হবে। ম্যাক্সিমাম কোন অর্থে বলা হচ্ছে, আমরা লোডটাকে ভ্যারি করে দেখব যে লোডটা ভ্যারি করলে কোনো সময় কম পাওয়ার, কোনো সময় বেশি পাওয়ার এর মধ্যে ডিসিপেট করে,
কিন্তু ম্যাক্সিমাম পাওয়ার কখন ডিসিপেট হয় সেটাই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমে বলা আছে। বলা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য সোর্স ইজ ইকুয়াল টু RL, then maximum power will be delivered through the load resistance. এই লোড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে পাওয়ারটা সেটা বার করতে গেলে আমরা এই ফর্মুলা P ইকুয়াল টু I²R এই ফর্মুলা ব্যবহার করব, I²RL। IL মানে লোডের মধ্যে দিয়ে কারেন্ট, এখান দিয়ে যে সার্কিটে কারেন্টটা যাবে সেটা ধরে নাও IL। তাহলে IL-টাকে আমরা কি করে বার করব? টোটাল ভোল্টেজ সোর্সের যে ভোল্টেজটা ভিভি, আর দেখো এখানে RI RL এই দুটো সিরিজে রয়েছে। তাহলে কারেন্টটা বার করার পরে স্কোয়ার করব এবং RL মাল্টিপ্লাই করব। এইবার এই পাওয়ারটা কখন ম্যাক্সিমাম হবে সেটা আমাদের বার করতে হবে। তো ম্যাক্সিমাম কার রেসপেক্টে আমরা কোনটা পরিবর্তন করতে পারবো? আমরা ভিভিকেও পরিবর্তন করতে পারবো না, RI-টাকেও পরিবর্তন করতে পারবো না। আমরা সাধারণত লোডটাকে পরিবর্তন করি। অর্থাৎ তোমাদের বাড়িতে দেখবে যে যখন হাউস হোল্ডের কানেকশনগুলো নেওয়া হয়, হয়তো একটা রুমের মধ্যে কেউ একটা ফ্যান চালিয়ে দিল, তাহলে লোডটা একটু বাড়লো। তারপরে একটা টিউব জ্বালিয়ে দিল, লোডটা আরেকটু বেড়ে গেল। তারপরে হয়তো একটা মোবাইল চার্জার সে কানেক্ট করলো, তার মানে লোডটা আরেকটু বেড়ে গেল। এরকমভাবে লোড সে ইনক্রিজ করতে পারে, আবার যদি সুইচ অফ করে তাহলে লোড ডিক্রিজ হয়ে যাবে। সবসময় দেখা যায় যে হাউস হোল্ডের ক্ষেত্রেও লোড রেজিস্ট্যান্সটা পরিবর্তন করা হয়, কিন্তু যদি মেইনের ভোল্টেজটা পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে কিন্তু কি করতে হবে? ট্রান্সফরমার বদলাতে হবে, বা ট্রান্সফরমারের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স RI সেটা বদলাতে হবে। সেটা সাধারণত করা হয় না। কি করা হয়? লোড রেজিস্ট্যান্সকে ভ্যারি করা হয়। এই লোড রেজিস্ট্যান্সটা ভ্যারি করার জন্য আমরা ভ্যারিয়েবল হিসেবে RL নেব, এবং PL-টাকে ম্যাক্সিমাম করতে হলে ম্যাক্সিমামের জন্য যে ম্যাথমেটিক্যাল কন্ডিশন সেটা হচ্ছে ডেরিভেটিভ PL-কে RL দিয়ে ডেরিভেটিভ করার পরে 0 লিখে দেব ফর PL টু বি ম্যাক্সিমাম। PL ম্যাক্সিমাম হতে গেলে RL অ্যাক্রসে RL এর রেসপেক্টে ডেরিভেটিভ 0। এবার উপরের এই ফর্মুলাটাকে, এই যে আমরা PL এর যে এক্সপ্রেশন নিয়েছি সেটাকে ডেরিভেটিভ করে যদি 0 করে দিই তাহলেই কন্ডিশনটা বেরিয়ে যাবে যে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স RI অ্যান্ড এক্সটার্নাল রেজিস্ট্যান্স RL। এবার ডেরিভেটিভ করি আমরা। ডেরিভেটিভ করার সময় দেখো এই ভিবি এটা কিন্তু কনস্ট্যান্ট, সুতরাং এটাকে তোমার ভিবি স্কোয়ার এটাকে ডেরিভেটিভ করে অ্যাকচুয়ালি লাভ নেই। সেজন্য তুমি ভিবি স্কোয়ারটাকে ডেরিভেটিভের আগে বসিয়ে রাখো, যেহেতু কনস্ট্যান্ট ওটা। আর তারপরে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে RL বাই RI প্লাস RL তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আমরা এই ভিবিটাকে পরের লাইনে তুলে দেব। ডেরিভেটিভ করলে কি হবে দেখো। প্রথমে তো RL কে ডেরিভেটিভ করব, নিউমারেটরকে ডেরিভেটিভ করলাম, RI প্লাস RL হোল স্কোয়ার থাকলো। এবার ডিনোমিনেটরকে ডেরিভেটিভ করার পালা। নিউমারেটর আইডেন্টিক্যাল থাকলো, ডেরিভেটিভ করলে -2 RI প্লাস RL -3, আর এই ভেতরটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে এখানটায় 1 আসবে ইকুয়াল টু 0। প্রথম টার্মটাকে লেফট সাইডে রাখলাম, সেকেন্ড টার্মটাকে
রাইট সাইডে নিয়ে যাব এবং যার ফলে নেগেটিভ সাইনটা আর অ্যারাইজ করবে না। পাওয়া যাবে 2 মাল্টিপ্লাইড বাই RL নিচে RI প্লাস RL তার কিউব, -3 মানে নিচে কিউব। এবার দেখো এই পুরো টার্মটাই এটার সঙ্গে কেটে যাবে, থাকবে শুধু RI প্লাস RL, ক্যান্সেল আউট করার পরে RI প্লাস RL পড়ে থাকলো। ক্রস মাল্টিপ্লিকেশনের পরে আমরা লিখব RI প্লাস RL ইকুয়াল টু 2 ইন্টু RL, এবং এখান থেকে যে রিলেশনটা পেলাম সেটা হচ্ছে RI ইকুয়াল টু RL। তাহলে PL টু বি ম্যাক্সিমাম, এখানে RI মাস্ট বি ইকুয়াল টু RL, অর্থাৎ এক্সটার্নাল কানেক্টেড রেজিস্ট্যান্স যদি ইন্টারনাল রেজিস্ট্যান্সের সঙ্গে সমান হয় তাহলে এক্সটার্নাল রেজিস্ট্যান্সে ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভারি হয়। এটাই হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। এখানে একটা বিষয় রয়েছে, যদি কোনোভাবে কেউ বলে যে আমি তো একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স নিয়েছি, যেটা রেজিস্ট্যান্স না নিয়ে যদি কেউ ইম্পিডেন্স নেয়, জেড-আই নেয়, এবং একটা এসি সোর্স নেই, এখানে একটা এসি ভোল্টেজ সোর্স নিল, আর কানেক্টেড যে এক্সটার্নাল রেজিস্ট্যান্স না নিয়ে সে যদি ইম্পিডেন্স নেয়, এখানে একটা হয়তো ইম্পিডেন্স নিল, ইউ মে বি কল্ড জেড, তাহলে জেডএল, তুমি বললে জেডএল সেটা। তাহলে এই ইন্টারনাল ইম্পিডেন্সের সঙ্গে জেডএল এর কি রিলেশন হলে ম্যাক্সিমাম পাওয়ার জেডএল এর মধ্যে দিয়ে ডেলিভারি হবে, তার রিলেশন একটু আলাদা। একটু আলাদা বলতে এখানে ম্যাক্সিমাম পাওয়ার এই ইম্পিডেন্সের মধ্যে বা রিঅ্যাক্টেন্স যদি প্রেজেন্ট থাকে, ডেলিভারি হবে তখন যখন জেড-আই ইকুয়াল টু জেডএল বাট স্টার, স্টার মানে এখানে কমপ্লেক্স কনজুগেশনের কথা বলা হচ্ছে। অর্থাৎ জেড-আই যদি এরকম হয় এক্স প্লাস জে ওয়াই, জে মানে √(-1), তাহলে আর জেডএল যদি এরকম হয় এক্সএল প্লাস জে ওয়াইএল, তাহলে এক্স ইকুয়াল টু এক্সএল হতে হবে এবং ওয়াই ইকুয়াল টু মাইনাস অফ ওয়াইএল হতে হবে, তবে গিয়ে এখানে ম্যাক্সিমাম পাওয়ার ওই জেডএল এর মধ্যে দিয়ে ডেলিভার হবে। এটাও একই রকম ভাবে প্রমাণটা করা যায়। আমরা প্রথমে যে প্রুফটা করেছিলাম সেখানে কিন্তু ইম্পিডেন্সের ব্যাপারটা আমরা নিইনি, মানে ফেজের গন্ডগোলের ব্যাপারটা নিইনি। যখন ফেজ পরিবর্তন হবে তার মানে সেখানে ক্যাপাসিটর অথবা ইন্ডাক্টরকে ব্যবহার করা হয়েছে, সেই কন্ট্রিবিউশন আসলে থিওরেমটাকে চেঞ্জ করতে হবে, বলতে হবে ম্যাক্সিমাম পাওয়ার উইল বি ডেলিভার্ড ইফ ইন্টারনাল ইম্পিডেন্স ইজ equal to the complex conjugation of external impedance. তোমাদের কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো আমাকে। তাহলে আমরা বেশ কয়েকটা থিওরেম এখানে পড়লাম। প্রথমে কনস্ট্যান্ট ভোল্টেজ এবং কারেন্ট সোর্স, যেটা থেভেনিন থিওরেম এবং নর্টন থিওরেমে ব্যবহার করা হচ্ছিল। মনে রাখবে এই দুটো জিনিস, কনস্ট্যান্ট ভোল্টেজের ক্ষেত্রে, কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে ইন্টারনাল রেজিস্ট্যান্স খুবই কম হয়, শুধু কম নয়, টেন্স টু 0 ধরতে হবে। তার মানে কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স নেই বলেও ধরে নিতে পারো যদি আইডিয়াল হয়। আইডিয়াল কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য ভোল্টেজ সোর্স ইকুয়াল টু 0, আর আইডিয়াল কারেন্ট সোর্স মানে ধরে নিতে হবে ইন্টারনাল রেজিস্ট্যান্স RI ইনফিনিটি, RI এটা ইনফিনিটি।
আর কনস্ট্যান্ট কারেন্ট ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে আরআই এটা 0, এটা কিন্তু তোমাদের জানতে হবে। এই দুটো জিনিস মনে রাখবে। সার্কিটে যদি কোথাও কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স দেয়া থাকে তাহলে বুঝে নিতে হবে আইডিয়াল কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স হলে তার ইন্টারনাল রেজিস্ট্যান্স আঁকারই দরকার নেই, কারণ সেটা 0। আর যদি কনস্ট্যান্ট কারেন্ট সোর্স এরকম ভাবে দেয়া থাকে তাহলে তুমি সেটার ইকুইভ্যালেন্টলি ইন্টারনাল রেজিস্ট্যান্স নিতে পারবে, সেটা ইনফিনিটি। এটা মনে রাখবে। এটা বিভিন্ন নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে গিয়েও কাজে লাগে।